আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শাহবাগ মোড় অবরোধ, 21শে আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, মুখোশের আড়ালে প্রথম আলো ডেইলি স্টারের আসল চেহারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে কোটি কোটি টাকার এই ষড়যন্ত্র, হাসিনার পতন আগে থেকেই টের পেয়েছিল চীন, ডক্টর ইউনূসের টুইটে ইলন মাস্কের সাড়া, ঘটনা ফাঁস করলেন পিনাকি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শাহবাগ মোড় অবরোধ। জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনেরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। সোমবার দুপুর 1:30টার দিকে তারা এই অবরোধ করেন। এতে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনকারীরা বলছেন, সরকার এ, বি এবং সি এই তিনটি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে এ এবং বির মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক। আন্দোলনকারীদের দাবি, সব আহতদের এ অথবা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক্যাটাগরি হবে দুইটি, আহত এবং গুরুতর আহত। আন্দোলনকারীদের অন্য দুটি দাবি হচ্ছে, প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহতদের সুরক্ষায় আইন করতে হবে। আন্দোলনকারীদের অনেকে আহত প্রত্যেককে সরকারি ভাতার আওতায় আনার দাবি জানান। 21শে আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালাসপ্রাপ্ত পলাতক থাকা অন্য আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 20 বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার এ মামলায় গত 1 ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে মামলার সব আসামিকে খালাস দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা বলেন, মামলায় তারেক রহমান সহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। রায় তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত। হাইকোর্টের সেই আদেশ বিচারিক আদালতে আসলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমান সহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। মুখোশের আড়ালে প্রথম আলো ডেইলি স্টারের আসল চেহারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রথম আলো ডেইলি স্টার হলো দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, যারা সবসময় দেশের বিরাজনীতিকরণের পক্ষে। যখনই তারা সুযোগ পায় তখনই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। সাম্প্রতিক সময়ে ডেইলি স্টারের ভূমিকা তার প্রমাণ। উল্লেখ্য যে, ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট যা বললেন তা সম্পূর্ণ বিকৃত করে প্রকাশ করল দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনেকের ধারণা ভারতকে খুশি করতেই ডেইলি স্টার ইচ্ছা করে এটা করেছে। ট্রাম্পের কাছে ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের রেজিম চেঞ্জ বা হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তরে ট্রাম্প বলেছে, না, আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির ওপর ছেড়ে দিলাম। অর্থাৎ বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প। কিন্তু ডেইলি স্টার বাংলা ভার্সনের অনলাইনে শিরোনাম করা হয়, বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বাধ্য হয়ে ভুল স্বীকার করে ডেইলি স্টার। প্রথম আলো ডেইলি স্টারে বিকৃত মিথ্যাচার এটি প্রথম না। তারা সবসময় বাংলাদেশে বিরাজনীতিকরণ এবং মিথ্যাচারের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেছে। বিভিন্ন সময় তারা বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার বিরুদ্ধে নানা রকম অসত্য ভিত্তিহীন মন গড়া সংবাদ প্রকাশ করেছে। অর্থাৎ প্রথম আলো ডেইলি স্টার যে কখনোই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় এবং বাংলাদেশের পক্ষে নয়, সেটা তারা বারবার প্রমাণ করেছে। এখন তারা জুলাই বিপ্লবের প্রতি আকণ্ঠ সমর্থন এবং বিএনপির প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের মিত্র সাজলেও সুযোগ পেলে তারা আবারও তাদের আসল চেহারা দেখাবে। এদিকে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে কোটি কোটি টাকার এই ষড়যন্ত্র। দুর্নীতি দমন কমিশন দুদক নিশ্চিত করেছে যে 2018 সালে কে.এম. নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কিনেছিল তা অত্যন্ত নিম্নমানের এবং ব্যাপক দুর্নীতির ছাপ রয়েছে। দুদকের তদন্তে উঠে এসেছে, শেখ হাসিনাকে ক্ষমতায় চিরস্থায়ী করার ষড়যন্ত্রে এই নিম্নমানের ইভিএম কেনা হয়েছিল। প্রায় 3,800 কোটি টাকার এই প্রকল্পে ব্যাপক অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। দুদকের উপপরিচালক নূর আলম সিদ্দিকী জানিয়েছেন, 2018 সালে কেনা 1.5 লাখ ইভিএম এখন ব্যবহার অনুপযোগী
উপযোগী হয়ে পড়েছে। ইসির বিভিন্ন গোদামে এই অকেজ ইভিএমগুলো গুটিয়ে রাখা হয়েছে। দুদকের অভিযানে এই ইভিএমগুলোতে ব্যাপক ত্রুটি ধরা পড়েছে। প্রতিটি ইভিএম সেটের দাম ধরা হয়েছিল 2,34,373 টাকা। 2018 সালের সেপ্টেম্বরে এই প্রকল্প অনুমোদন পায়। 2024 সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও এখনও ইসিকে বুঝিয়ে দেওয়া হয়নি। নিম্নমানের ইভিএম কেনার মাধ্যমে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। প্রায় 400 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। ইসির বিভিন্ন গুদামে সংরক্ষিত সব ইভিএম তদন্ত করা হবে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাটি দেশের নির্বাচন ব্যবস্থায় ব্যাপক প্রশ্ন তুলেছে। হাসিনার পতন আগে থেকেই টের পেয়েছিল চীন। শেখ হাসিনা সরকারের পতনের কথা চীন আগেই জানত, এমনটি বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তারা দাবি করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর চীন বেশ অনড় অবস্থান নিয়েছে এবং বেশিরভাগ সময় নিশ্চুপ ভূমিকা পালন করেছে। চীন জানিয়েছে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে চলমান পরিস্থিতির উপর তারা নিবিড়ভাবে নজর রাখছে। চীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছে। 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর একাধিক দেশ তাদের অভিনন্দন জানালেও চীন ছিল তাদের মধ্যে প্রথম। প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর অভিনন্দন বার্তা নির্বাচনের পরদিন অর্থাৎ 31 ডিসেম্বর বিকেলে ঢাকায় নিযুক্ত তৎকালীন চীনা রাষ্ট্রদূত গণভবনে পৌঁছে দিয়েছিলেন। এর আগে 2018 সালের নির্বাচনের পর চীন বাংলাদেশের সঙ্গে বড় আকারে ঋণদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিতে যুক্ত হয়েছিল। 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত চীন নিয়মিত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড়ের কথা জানিয়েছিল। তবে 2023 সালের জুন থেকে 2024 সালের শেষ পর্যন্ত চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কোনো বড় পরিকাঠামোগত ঋণ চুক্তি বা অর্থ ছাড়ের ঘোষণা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীন সম্ভবত সরকারের ভঙ্গুরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে পূর্বাভাস পেয়েছিল। এর কারণে 2024 সালের নির্বাচনের পর চীন সফরে গিয়ে বড় কোনো ঋণ চুক্তি কিংবা পরিকাঠামো খাতে আর্থিক সহায়তা ঘোষণা করতে দেখা যায়নি। এমনকি নির্ধারিত সফরের শেষের আগেই শেখ হাসিনা দেশে ফিরে আসেন। চীনের এই স্থিতিশীল এবং নিরপেক্ষ অবস্থান অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এদিকে ডক্টর ইউনূসের টুইটে ইলন মাস্কের সাড়া, ঘটনা ফাঁস করলেন পিনাকি। বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাপচারিতা এখন টক অব দ্য টাউন। ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে আসছে কিনা এমন জল্পনা কল্পনা সবার মাঝে। এই স্টারলিংকের বাংলাদেশে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেস এক্স, টেসলা এবং এক্স এর মালিক ইলন মাস্কের সঙ্গে কথা বলেন। আর এই তথ্য সবার আগে সামনে আনেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। রাত 9:30টার দিকে পিনাকি এই খবর জানানোর পর রাত 11টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদারও এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে পোস্ট করা ওই স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, প্রফেসর ইউনূসের সাথে ইলন মাস্ক আজকে ভার্চুয়ালি মিটিং করেছেন। সামনে আসছে নতুন দিন, নতুন সম্পর্ক। এরপর ইলন মাস্কের সঙ্গে আলাপচারিতা নিয়ে টুইট করেছিলেন ডক্টর ইউনূস। পরে তার রিটুইট করেন মাস্ক। এবার ইউনূসের সেই টুইট আবার মাস্কের রিটুইটের রহস্য জানালেন পিনাকি নিচেই। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রহস্যের খোলাসা করেন তিনি। পিনাকি লিখেন, ছোট একটা আইডিয়ার কি দারুণ ইম্প্যাক্ট থাকতে পারে তার একটা উদাহরণ দেই। প্রফেসর ইউনূসের টুইট ইলন মাস্ককে দিয়ে রিটুইট করানোর আইডিয়াটা ফ্রান্স 24-এর সাংবাদিক আরিফের। তিনি জানতেন মিটিং হচ্ছে। স্ট্যাটাসে তিনি লিখেন, তাকে তাসনিম খলিল জানিয়েছেন অনেক আগেই যখন থেকে তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। ইনফ্যাক্ট তারাই হলো ইলন মাস্কের সঙ্গে একটা মিটিং এর উদ্যোগ নিয়েছিলেন। তাসনিম খলিল বলেন, তারা প্রফেসর ইউনূসের সাথে একটা খুব স্ট্র্যাটেজিক মিটিং করতে চান। বৃহস্পতিবার সকালেই তাকে মিটিং এর কথা জানানো হয় উল্লেখ করে পিনাকি পোস্টে লিখেন, তাসনিম খলিল তাকে বলেছিলেন বাইরের কাউকে না জানাতে, মিটিং শেষ হলে আউটকাম জানাবেন। পোস্টের শেষে তিনি আরো লিখেন, পিনাকি তাসনিম খলিলকে জানান ইলন মাস্ককে দিয়ে রিটুইট করানোর আইডিয়া। তাসনিম খলিল টুইটের ড্রাফট করলেন। তিনি আরেকটা বাক্য জুড়তে চাইছিলেন কিন্তু তাসনিম খলিল তাতে দ্বিমত করলেন। জানালেন ইলন মাস্কের টিমকে জানিয়েছেন লিঙ্ক দিয়ে রিটুইট করার অনুরোধ জানিয়ে। শনিবার প্যারিসের টাইম সন্ধ্যায় তাসনিম খলিল প্রত্যাশিত রিটুইটের স্ক্রিনশট পাঠালেন। স্মল আইডিয়া বিগ ইম্প্যাক্ট। পিনাকি জানান তারা ইলন মাস্কের সাথে কথা বলার পরিকল্পনা বাদ দেননি। টাইম লাগবে, কাজটা সহজ না, তবে তাদের চেষ্টা অব্যাহত থাকবে আর তাদের আলাপ হবে পলিটিক্যাল।